প্রথমে আমাকে বলো দেখি, ক্যালকুলাস এটা একটা ম্যাথামেটিক্যাল ফিজিক্সের পার্ট। কোন সায়েন্টিস্ট প্রথম আমাদের সায়েন্সের টপিকে ইনক্লুড করে বা নিয়ে আসে, তার নাম কি? ক্যালকুলাস পড়তে গেলে কোন সায়েন্টিস্টের নাম প্রথম মাথায় আমাদের আসে? এবং যেই সায়েন্টিস্টের নাম তুমি বলবো আমি, সেটা মনে রাখবা সব জায়গাতে কম বেশি আছে আমাদের ফিজিক্সে, ইভেন ম্যাথসে ও আছে, কেমিস্ট্রিতেও আছে। তার নাম কি? স্যার আইজ্যাক নিউটন। ওকে, সো ক্যালকুলাসে ইনভেন্ট করেছেন সায়েন্টিস্ট আইজ্যাক নিউটন। এটা কি বলে, প্রবক্তা নাকি বাংলায় কি বলে? আবিষ্কর্তা। ওকে, যাই হোক, এই ক্যালকুলেশনের মধ্যে মেনলি দুটো আমরা পড়বো, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন। এই দুটো কি অ্যাকচুয়ালি? কয়েন দেখেছো? 5 টাকা 10 টাকার কয়েন দেখেছো? সো একটা কয়েনের যদি টেল আমরা ডিফারেন্সিয়েশন বলি, তাহলে আরেকটা পার্ট হেড হচ্ছে ইন্টিগ্রেশন। আরও সোজা ভাষা যদি বলতে হয়, ধরো তোমার কাছে হাতে যে পেন আছে, পেন ইউজ করছো, ধরো আমার হাতে যে পেন আছে, এই পেনটাকে ছোটো 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 করে কাটতে হবে, কুচি কুচি করতে হবে, ঠিক আছে? তাই জন্য আমাকে একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়, সেই পদ্ধতির নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের হেল্প নিয়ে আমরা কোয়ান্টিটিসকে ছোটো করতে পারবো। গট ইট? আচ্ছা, এবার যদি সেই কুচি কুচি টুকরোগুলোকে আবার জোড়া লাগাতে হয়, তাহলে আমার কি হেল্প লাগবে? গামের আঠার হেল্প লাগবে। তো যে পদ্ধতির সাহায্যে আমরা এই টুকরোগুলোকে এক জায়গাতে আবার আনবো, পেনের শেপ দেবো, তাকে বলছি ইন্টিগ্রেশন। ক্লিয়ার? এখানে যে কাঁচি ইউজ করলাম, ঠিক আছে, এই কাঁচিকে ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে বলা হয় অপারেটর। ক্লিয়ার? আর আমাদের যদি অ্যাকচুয়ালি আজকে যা পড়াচ্ছে যদি সেই ল্যাঙ্গুয়েজে বলি, তাহলে বলা হবে ডিফারেন্সিয়াল অপারেটর। কাঁচি এখানে ডিফারেন্সিয়াল অপারেটর। এবং কেটে নেওয়ার পর যে টুকরোগুলো তৈরি হচ্ছে, যে মার্জ আমরা করছি, তার জন্য হেল্প কি নিচ্ছি? আঠা, গাম। তার নাম কি? তার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। ওই গামকে এক কথা ইন্টিগ্রেশন বলবো। ক্লিয়ার? তো আজকে প্রথমে আমরা ডিফারেন্সিয়েশন স্টার্ট করি। ডিফারেন্সিয়েশন যা তোমরা দেখেছো, ওই dx/dt সামথিং আসছে, শুধু সেটুকু নয়, কিন্তু ডিফারেন্সিয়েশন কেন মানুষে করে এটাও জানতে হবে। ক্লিয়ার? ডিফারেন্সিয়েশন শুরু করার আগে আমাকে দুটো জিনিস সম্পর্কে আইডিয়া থাকা প্রয়োজন। নাম্বার 1, প্রথমে সবাই হেডিং করে লেখো ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলকে বাংলায় কি বলি আমরা? কি বলি? চলরাশি। কেন চলরাশি বলা হয়? কারণ চলতে চলতে পরিবর্তিত হয়। ক্লিয়ার? আচ্ছা, দোজ কোয়ান্টিটিজ may vary with respect to other quantities are called variables, such as কে বলবে? x, y, z, the variables. So x, y, z, etc. Which are constant quantities? Which are constant quantities? যাদেরকে চেঞ্জ করা যায় না, পরিবর্তন করা যায় না, বাংলায় কি বলা হয়? ধ্রুবক। ওকে, বা স্থির, ফিক্সড কোয়ান্টিটি। দোজ কোয়ান্টিটিজ are fixed over time. টাইমের রেসপেক্টে যে কোয়ান্টিটিসগুলো ফিক্সড থাকে তাদের বলা হয় কনস্ট্যান্টস। ক্লিয়ার? এই কনস্ট্যান্ট ফর এক্সাম্পল দিয়ে কোনো ডিজিট হতে পারে। ডিজিট মিনস আ নাম্বার। ক্লিয়ার? এটা হতে পারে, অথবা হতে পারে এ কোয়ান্টিটি, পাশে ফিক্সড। ওকে, একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটির নাম বলো, যেটাকে নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অ্যাভোগাড্রোস নাম্বার, নাম শুনেছো? অ্যাভোগাড্রোস নাম্বার। অ্যাভোগাড্রোস নাম্বারের সিম্বলাইজেশন কি? NA, N ফর নাম্বার, A ফর অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রোস নাম্বার দ্যাট ইজ ইকুয়ালস টু
6.023 ইন্টু 10⁻23। আর কিছু লিখতে হয়? ইয়েস, লিখতে হয়, পার মোল। পার মোল নাম্বারকে রিপ্রেজেন্ট করছে এটা একটা। বাট যদি আমি কোয়ান্টিটির মধ্যে একটা কনস্ট্যান্ট টার্ম খুঁজি তাহলে কি পাবো? ভেলোসিটি অফ লাইট। কোনোদিন শুনেছো ভেলোসিটি অফ লাইট কেমন দেখতে হয়? ভয়ঙ্কর না খুব ভালো দেখতে? 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। গট ইট? তাহলে এটা একটা ফিক্সড কোয়ান্টিটি হলো। কেন বলছি কোয়ান্টিটি? বিকজ ইট ইজ মেজারেবল অ্যান্ড এর পাশে দেখো একটা ইউনিট দেওয়া আছে, তাই জন্য। আন্ডারস্টুড? আচ্ছা, এরপরে আমাদের জানতে হবে যে ভ্যারিয়েবল শিখেছি, এই ভ্যারিয়েবল টাইম ডিপেন্ডেন্ট কি টাইম ডিপেন্ডেন্ট না। এই যে আমি বলেছি যে উইথ রেসপেক্ট টু আদার কোয়ান্টিটিস কিছু ভ্যারিয়েবলস অন্য কোনো কোয়ান্টিটিসের উপর ডিপেন্ড করতে পারে। হ্যাঁ, ফর এক্সাম্পল ধরো হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। নাম শুনেছো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের? প্রতিসারাঙ্ক মিউ দিয়ে ওটাকে ডিফাইন করা হয়। মিউ কার উপর ডিপেন্ড করে? মিউ ডিপেন্ড করে ওয়েভলেন্থের ওপরে, ওয়েভলেন্থ অফ লাইটের ওপরে। ওয়েভলেন্থ অফ লাইট চেঞ্জ করে দাও, মিউ চেঞ্জ হয়ে যাবে। তাহলে কিন্তু মিউ ডিরেক্টলি টাইমের উপর ডিপেন্ড করছে না, কিন্তু আরও কিছু কিছু কোয়ান্টিটি আছে যারা তোমার টাইমের উপর ডিপেন্ড করছে। যেমন ফর এক্সাম্পল একটা মানুষের এজ বাড়বে টাইম বাড়ছে বলে, তো এটা টাইম ডিপেন্ডেন্ট। তো কিছু ভ্যারিয়েবলস হয় যারা টাইম ডিপেন্ডেন্ট হয়, কিছু ভ্যারিয়েবলস টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়। লিখে নাও প্রত্যেকের খাতায়। কাইন্ডস অফ ভ্যারিয়েবলস or types of variables. Types of variables. Got it? Number 1, time dependent variables. Time dependent variables. Number 2, time dependent opposite word ki independent. টাইম ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। আমি ডেফিনেশন লেখাচ্ছি না, নাম থেকেই আনসার তোমরা পেয়ে যাচ্ছ। টাইম ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলসের এক্সাম্পল বলো। লেন্থ, ওকে, ফর এক্সাম্পল লেন্থ। তুমি একটা স্ট্রেচেবল ওয়্যার নাও, তুমি তাকে টানো, টাইম সেকেন্ডে বাড়ছে, ওয়্যারের লেন্থও বাড়ছে। সো ক্যান বি রিপ্রেজেন্ট এক্স ইজ আ ফাংশন অফ টাইম। ওকে, দেখো মাঝখানে আমি 3টে ড্যাশ দিয়েছি, দুপাশে এক্স যখন লিখতে হয় তখন মাঝখানে 3টে ড্যাশ দিতে হয়, এটার নাম হচ্ছে ইকুইভ্যালেন্ট বা ইকুইভ্যালেন্সি। আর টাইম ইন্ডিপেন্ডেন্ট মিউ নট ইকুয়ালস টু ফাংশন অফ টি। গট ইট? টাইমের উপর ডিপেন্ড করছে না। এই দুটো খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, তার কারণ আমি একটু পরে বলছি। আচ্ছা, এবার এই ভ্যারিয়েবল জেনে গেছি, আমাদের এবার জানতে লাগবে হুইচ আর ফাংশনস। কাদের বলো ফাংশনস? যারা এই অন্য কোনো কিছুর ওপর ডিপেন্ড করতে পারে। ক্লিয়ার? ডিপেন্ডেন্ট ফাংশনস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফাংশনস। গট ইট? ফর এক্সাম্পল ধরো ভেলোসিটি অফ লাইট কারোর উপর ডিপেন্ড করছে? ভেলোসিটি উপর লাইট ডিপেন্ড করছে কারোর উপরে? আনসার হচ্ছে নো, এটা ফিক্সড থাকে। যদি তুমি এয়ার মিডিয়াম নাও বা এমটি স্পেস নাও, এটা একদম ফিক্সড। তাহলে এই যে ভেলোসিটি অফ লাইট, এটা আমাদের কাছে হয়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। গট ইট? আর সেই রিগার্ডিং লিখবো ভি বা ভেলোসিটি অফ লাইটকে আমি সি দিয়ে রিপ্রেজেন্ট করছি, যেটা প্রচলিত আছে। সি is not equals to c function of time. টাইমের রেসপেক্টিভ চেঞ্জ করছে না। গট ইট? এটা পাথের উপরে চেঞ্জ করে না। সো দিস ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। ইন্ডিপেন্ডেন্ট ফাংশন নিয়ে আমাদের ডিফারেন্সিয়েশনে কোনো রোল প্লে হয় না। ইন্ডিপেন্ডেন্ট ফাংশনসকে এক কথায় আমরা কনস্ট্যান্ট বলে থাকি, এবং কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হবে। ডিফারেন্সিয়েশন তাদেরই করতে হবে যাদের চেঞ্জ করা যায়। তো চেঞ্জ করা যায় না, তাদের ডিফারেন্সিয়েশন হবে না। প্রত্যেকে বুঝতে পেরেছো? এরপরে আমরা দেখব হচ্ছে রিয়েল ফাংশন, যেটা ডিপেন্ড করছে।
ডিপেন্ডেন্ট ফাংশনস। ক্লিয়ার? এটা সব ইন্ডিপেন্ডেন্ট ফাংশনস হয়ে গেল। ডিপেন্ডেন্ট ফাংশনসই আমাদের ডিফারেন্সিয়েশনের মেন, এটাকেই ভালো মতো আমাদেরকে পড়তে হবে। তো কি বলতে চাইছে ডিফারেন্সিয়েশন, তোমার ডিপেন্ডেন্ট ফাংশন? ফর এক্সাম্পল আমি ওখানে এক্স ইকুয়ালস টু তিনটে ড্যাশ দিয়ে এক্স ফাংশন অফ আমি টি নিয়ে নিচ্ছি, এক্স ইকুইভ্যালেন্ট এক্স ফাংশন অফ টি। এক্স ফাংশন অফ টি আমি কীভাবে বলছি শোনো, এক্স ইকুইভ্যালেন্ট টু এক্স ফাংশন অফ টি, টাইমের রেসপেক্টিভ এক্স চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? এখন যদি এই ইকুয়েশনটিকে আমি একটু মডিফাই করে লিখি, কীভাবে লিখব? ধরো ইকুয়েশন দেওয়া আছে y ইকুয়ালস টু, ওকে, বা x ইকুয়ালস টু, ধরো x ইকুয়ালস টু দেওয়া আছে 2t স্কোয়ার প্লাস টি, 2t স্কোয়ার প্লাস টি। দ্যাট মিনস টি টাইম যদি চেঞ্জ হয়, তুমি কখনো 0 পুট করতে পারো টাইমের জায়গাতে, তুমি 1 পুট করো, 2 পুট করো, তাহলে প্রত্যেকটা কেসে প্রত্যেকটা ইকুয়েশনে কিন্তু x এর ভ্যালু চেঞ্জ হবে। তাহলে টাইম চেঞ্জ করলে যদি x চেঞ্জ হয়, তাহলে x ইজ আ ফাংশন অফ টাইম। ক্লিয়ার? তখন আমরা এইভাবে লিখতে পারি, এই ইকুয়েশনকে এইভাবে লেখা যায় f অফ x। ক্লিয়ার? আচ্ছা, f অফ x না, x ইজ আ ফাংশন অফ টাইম, f অফ টাইম। ক্লিয়ার? যদি আমাদের এই টাইপের ইকুয়েশন থাকে, x এর সাথে y রিলেশনশিপ, যেটা তোমরা দেখে অভ্যস্ত, y ইকুয়ালস টু 2x প্লাস 3x স্কোয়ার ফর এক্সাম্পল, তখন y ইকুয়ালস টু আমরা লিখি এইভাবে, x ইজ আ ফাংশন অফ টাইম, আর এখানে y হচ্ছে ফাংশন অফ x। গট ইট? প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে আমি আরেকবার তোমাদের রিপিট করছি, আমি কি থেকে শুরু করলাম। আমি প্রথমে ক্যালকুলাস স্টার্ট করলাম। ক্যালকুলাস আমি ভ্যারিয়েবল আর কনস্ট্যান্টের ডেফিনেশন তোমাদেরকে প্রোভাইড করেছি। ভ্যারিয়েবলস কারা? যাদেরকে আমরা অন্য কোনো কোয়ান্টিটিজের রেসপেক্টিভ পরিবর্তন করতে পারবো। কারা কনস্ট্যান্ট? যাদেরকে পরিবর্তন করা যায় না। চলে আসি পরের পার্টে, টাইপস অফ ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলস দুই রকমের হয়, টাইম ডিপেন্ডেন্ট, টাইম ইনডিপেন্ডেন্ট। ভ্যারিয়েবলস মানেই চেঞ্জ হচ্ছে। এবার যদি চেঞ্জ টাইমের রেসপেক্টিভ হয়, টাইম ডিপেন্ডেন্ট হবে, যদি না হয় টাইম ইনডিপেন্ডেন্ট হবে। চলে আসি ফাংশনসের দিকে। ফাংশনস ইজ এ কাইন্ড অফ ভ্যারিয়েবলসই, কিন্তু এই ফাংশনসের ডিপেন্ডেন্সি আছে আর ইন্ডিপেন্ডেন্সি আছে ওভার টাইম। গট ইট? চলো, এবার আমাদের কাছে আলটিমেট এসেছে y ফাংশন অফ x। এই ইকুয়েশন থেকে আমরা এখন স্টার্ট করব সব কিছু। এটা আমাদের আজকের আলটিমেট ইকুয়েশন, y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x। তার মানে x যদি চেঞ্জ হয় তাহলে yটা চেঞ্জ হবে, পাতি বাংলা কথা। এবার কীভাবে চেঞ্জ হবে, কোথায় চেঞ্জ হবে, তার জন্য একটা জায়গা তাকে দিতে হবে। ওকে, ছোটোবেলা থেকে পড়ে আসছি ক্লাস 6 থেকে সম্ভবত, যে আমাদের কাছে কোঅর্ডিনেট জিওমেট্রি বলে একটা পার্ট আছে। তোমরা জ্যামিতি পড়েছো, সেখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দেখেছো। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, এখানে একটা দুটো অ্যাক্সিস তৈরি করছি, একটা না দুটো, একটা পজিটিভ এক্স অ্যাক্সিস আর একটি হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস। মনে রাখবে সবসময় ভার্টিক্যাল অ্যাক্সিসকে আমরা পজিটিভ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বলছি, বাট এটা একটা কনভেনশন, প্রথা। তুমি এক্স উপরে লিখতে পারো আর ওয়াই নিচে রাখতে পারো, বাট ফর দি বেটার সিম্পলিসিটি, যদি আনিশা তুমি এরকমভাবে করো কোনো দিনও, প্লাস ওয়াই প্লাস এক্স, এটাকে ঠিক হলো না? কি হবে? মাইনাস এক্স, এইখানে হবে মাইনাস এক্স। ভালো করে বুঝবে, ক্লিয়ার? এবং তোমাদের কাছ থেকে ভুল হবে এটা আমি আশা করছি। হ্যাঁ, এটা প্লাস ওয়াই আছে, এটা মাইনাস এক্স হবে, ঠিক আছে কি? দেখো, রাইট সাইডে আমরা অলওয়েজ প্লাস বলছি, প্লাস এক্স, আর লেফট সাইডে আমরা মাইনাস এক্স বলছি। গট ইট? তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করে স্যার এই যে কোয়াড্রেন্টটা আছে, এই কোয়াড্রেন্টটাকে আমি কি কোয়াড্রেন্ট বলবো? পজিটিভ কোয়াড্রেন্ট কি নেগেটিভ কোয়াড্রেন্ট অফ এক্স? পজিটিভ কোয়াড্রেন্ট অফ এক্স, পজিটিভ কোয়াড্রেন্ট অফ এক্স। ক্লিয়ার? আর এটা হবে নেগেটিভ
কোয়াড্র্যান্ট অফ এক্স। গট ইট? ভালো করে বুঝতে হবে কোথায় আমার অবজারভেশনটা হচ্ছে, পজিটিভ কোয়াড্র্যান্টে কি নেগেটিভ কোয়াড্র্যান্টে। নেগেটিভ ওয়াই নিয়ে আমি ডিসকাস করছি না, ওটা এক্সক্লুডেড। ওকে, আচ্ছা আনিশা, তুমি কি এটা লিখতে পারবে? এভাবে তুমি কোনো দিনও গ্রাফ প্লট করতে পারবে? আগে এটা শিখে নিই যে কী করে গ্রাফটা প্লট করবো আমরা। হ্যাঁ, আগে অ্যাক্সিস সম্পর্কে আইডিয়া থাকা প্রয়োজন আমাদের, কারণ এটার কোয়েশ্চেন এখন নর্মালি আসছে না। বলো, এই অ্যাক্সিসটা কি আমি ঠিক করেছি না ভুল করেছি? ভুল করেছি। ঠিক নয়, কেন ঠিক নয়? তার পেছনে কী রিজন আছে? হ্যাঁ, যদি স্যার এইভাবে অ্যাক্সিস ড্র করতো তাহলে কি ঠিক হতো? বলো, আনসার দাও। এটা আমাদের গ্রাফ নাম্বার 1, এটা আমাদের গ্রাফ নাম্বার 2। এই দুটোর মধ্যে একটা ভুল আছে, এটা ঠিক আছে। বলো কোনটা ঠিক কোনটা ভুল? 1 নম্বর ঠিক, 2 নম্বর ভুল, দুটোই ভুল। তুমি বলো কোনটা ঠিক কোনটা ভুল আছে? আচ্ছা ঠিক আছে, ওকে, সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা, এই রুলটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ রুল। এই অ্যান্টি ক্লকওয়াইজ নেওয়ার প্রথা সে কয়েক লক্ষ বছর থেকে চলে আসছে আমাদের কাছে। ঠিক আছে, আমরা অ্যাঙ্গেলও অ্যান্টি ক্লকওয়াইজে নেই। লজিক হচ্ছে যে আমরা যখন এক্স ওয়াই জে লিখি তো প্রথমে এক্স আসে, তারপরে ওয়াই, তারপরে জি। ক্লিয়ার? তা আগে এক্স, তারপরে ওয়াই, তারপরে জি। আর আমাদের কাছে কি আছে? অ্যান্টি ক্লকওয়াইজ রুল আছে। এটা একটা পিওর কনভেনশন। ওকে, এখানে আমরা নেব হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রুল। ক্লকওয়াইজে নেগেটিভ আসবে, অ্যান্টি ক্লকওয়াইজে পজিটিভ আসবে, এটা আমরা ধরে চলবো থ্রু আউট দি নিট প্রিপারেশন। কোনো দিনও ক্লকওয়াইজকে আমরা পজিটিভ বলবো না, সবসময় অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ বলবো। তো সেক্ষেত্রে যদি আমি এইভাবে, মানে আগে তো এক্স আছে, এক্স থেকে আমি ওয়াই আসছি, তাহলে আমি কীভাবে আসলাম? ক্লকওয়াইজ কি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। তাহলে কি ঠিক হলো? এটা ভুল, এটা আমি ক্লকওয়াইজ আসছি, তাহলে এইটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করবে না, এইটা এক্সিস্ট করবে না, কোনো দিনও পাবে না দেখতে এরকম টাইপের। বাট যদি আমরা এইভাবে করি, এক্স থেকে ওয়াই আসছি কিন্তু এটা হয়ে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এইটা আমাদের ঠিক। তাহলে অ্যাক্সেসকে ড্র করা, অ্যাক্সেস মানে দুটো অ্যাক্সেস থাকবে, প্লুরাল ফর্ম অফ অ্যাক্সেস, তখন মনে রাখবা আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাক্সেস ড্র করতে হয়। ঠিক আছে, এটা দুটোর জন্য খুবই সিম্পল। যদি আমি তোমাকে 3টে অ্যাক্সেস দিই, 3টে অ্যাক্সেস দিচ্ছি, এক্স ওয়াই জেড। ক্লিয়ার? চলো, একজন লিখেছে এখানে এক্স, বলো এবার ওয়াই কোনটা হবে, জেড কোনটা হবে? নিচেরটা ওয়াই, ওপরে এটা হচ্ছে জেড। সবাই বুঝতে পেরেছো? পিকচারে সব সময়তেই কিন্তু এক্স এখানে থাকবে না, এক্স আমার উপরে থাকতে পারে, এটা ডিপেন্ড করছে অবজারভেশনের উপরে। আজকে তুমি যেভাবে অবজার্ভ করছো রমিত, সেভাবে অন্য কেউ অবজার্ভ নাও করতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি যদি ওপরে এক্স দিই, কোথায় এক্স ওয়াই জেড আর ওয়াই দেবো এটাও আমাকে বুঝতে হবে কিন্তু। ক্লিয়ার সবাই? তাহলে অ্যাক্সিস নিয়ে আমার কোনো ঝামেলা কিন্তু আর নাই। গট ইট? আচ্ছা, এবার চলে আসি, আমি অ্যাক্সিস পেয়ে গেছি, আমি বড় অ্যাক্সিস নিচ্ছি না, আমি এখানে প্লাস এক্স নিলাম আর ওপরে আমি প্লাস ওয়াই নিয়েছি, আমি দুটো অ্যাক্সিস নিয়ে কাজ করছি। যখন দুটো অ্যাক্সিস থাকবে এইটাকে বলা হয় 2 ডিমেনশনাল ফ্রেম। ঠিক আছে, ফ্রেম। ফ্রেম কেন ইউজ করি? ফটো টাঙানোর জন্য আমরা একটা ফ্রেম ইউজ করি, তো তেমনিভাবে যা পিকচার ড্র করব সব এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে, ওই জন্য এটাকে বলা হয় ফ্রেম। কেন 2D বলা হচ্ছে? ডি মানে কি? ডিরেকশন। এখানে কটা দিক পাচ্ছি আমরা, ওই জন্য এটার নাম হচ্ছে 2D ফ্রেম। অনেকে রেফারেন্স ফ্রেম বলে, অনেকে ফ্রেম বললেও চলবে। প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো, এবার আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি। এই ভ্যারিয়েবল নেওয়ার আগে হ্যাঁ একটা ইকুয়েশন আমাকে বলতে হবে। ইকুয়েশনটা একটু ইজি বলবা, যাতে করে সবাই এটা ভ্যালু পুট করে একটা মোটামুটি আনসার নিয়ে আসতে পারো। আচ্ছা, ধরে নাও একটা ইকুয়েশন
টাইমের এক্সের রেসপেক্টিভ ওয়াই চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমি ইকুয়েশন ধরলাম ওয়াই ইকুয়ালস টু ফর এক্সাম্পল 2x, ওকে, ওয়াই ইকুয়ালস টু 2x। তুমি আরও বড় ইকুয়েশন দিতে পারো, বাট আরও বড় ইকুয়েশন দিয়ে আমাদের এখন লাভ হবে না, জাস্ট বুঝতে হবে তাই জন্য। এখানে ওয়াই ইকুয়ালস টু 2x, তাহলে এখানে ডিপেন্ডেন্টকে আর ইন্ডিপেন্ডেন্টকে আগে বুঝতে হবে। এখানে কটা ভ্যারিয়েবল আছে, কি কি? তাদের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট। কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট? কেন ডিপেন্ডেন্ট এক্স? কেন ইন্ডিপেন্ডেন্ট এক্স? এক্স ভ্যালু যা কিছু পুট করা যাবে। কেন তুমি আগের থেকে এক্স ভ্যালু পুট করবা? কারণ অ্যালফাবেটিক্যালি এক্স আগে আসছে, তাহলে এক্স কিন্তু আগে আসবে, তারপরে ওয়াই আসবে। তাহলে এক্স নর্মালি ইন্ডিপেন্ডেন্ট হবে আর ওয়াই হবে ডিপেন্ডেন্ট। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? জাস্ট ফর চেকিং, এটা আমরা করব না, আলাদা করে করছি। এটা চেক পয়েন্ট, এটা আমাকে বলবে হচ্ছে সংকেত। তুমি বলবে v ইকুয়ালস টু 2t² প্লাস 5, নর্মাল ইকুয়েশন একটা। বলো এখানে t আর v এর মধ্যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট? v আর t এর মধ্যে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট? ভ্যারিয়েবল দুটো v and t, কোনটা ডিপেন্ডেন্ট? v ডিপেন্ডেন্ট। কেন? টাইম চেঞ্জ হলে তবে তুমি v পাবে। কোনো দিনও পসিবল টাইম তুমি ডিপেন্ডেন্ট করে দিয়েছো, টাইম কারোর উপর ডিপেন্ড করছে? নট পসিবল। এখানে অলওয়েজ টাইম হবে ইন্ডিপেন্ডেন্ট আর v হবে ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছো? জাস্ট ফর চেকিং আমি করে দিলাম। তাহলে আমি এখানে এক্স অ্যাক্সিস ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস পেয়েছি, তাহলে আগে আমি এক্স এর স্কেলিং করে নিচ্ছি। ওকে, এক্স এর স্কেলিং আমি কি করে করব? আমি এটা ধরলাম 0 পয়েন্ট অফ এক্স, আগে আমি এক্স পুট করছি, ওয়াই এখন করছি না। আচ্ছা, এই পয়েন্টটা হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে 2 মিটার, এটি হবে 3 মিটার, এটি হবে 4 মিটার। আন্ডারস্টুড? এবার আমি ওয়াইয়ের পুট করছি। ওয়াইয়ের আমি এটা পুট করলাম ওয়াইয়ের একটা লেন্থ 1 মিটার, এটা হচ্ছে 2 মিটার, এটা 4 মিটার, এটি 6 মিটার, এটি 8 মিটার। মানে আমি দেখো ওদের মধ্যে গ্যাপিং কিন্তু কম নিয়েছি, এটা আমার হাতে আছে, আমি কী করে স্কেলিং পুট করব। আন্ডারস্টুড? ওকে, এবার একটা ইকুয়েশন আমাকে দিয়েছে y ইকুয়ালস টু 2x। চলো, খুব সুন্দর একটা ইকুয়েশন y ইকুয়ালস টু 2x। এই ইকুয়েশনে আমি একটা গ্রাফ প্লট করতে চাইছি, ঠিক আছে? গ্রাফ আর গ্রাফ পেপারের মধ্যে পার্থক্য কী বলো? হোয়াট ইজ গ্রাফ অ্যান্ড হোয়াট ইজ গ্রাফ পেপার? গ্রাফ পেপারে তো যেই পেজ অনেকগুলো ছোট 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 ডিভিশনস করা থাকে, ওটা গ্রাফ পেপার বলি। আর গ্রাফ কি? যেটা তুমি পিকচার ড্র করছো ওটাকে বলা হয় গ্রাফ। যদি স্ট্রেট লাইন ড্র করো তখন ওটা একটা গ্রাফ, ট্রায়াঙ্গেল ড্র করো ওটা গ্রাফ। পিকচারটা গ্রাফ, পেপারটা তো পেপার, গুলিয়ে ফেলবেন এটা। তো y ইকুয়ালস টু 2x একটা ইকুয়েশন, খুব সিম্পল ইকুয়েশন। আমি এটা গ্রাফ প্লট করব গ্রাফ পেপারে। তো কীভাবে প্লট করব? নর্মালি এটা বাচ্চা ছেলে কী করবে? এটা আমরা ক্লাস 10তে শিখেছি। কী করবে? ও প্রথমে এক্সের ভ্যালু 0 পুট করবে, এটা কিন্তু 0,0 পয়েন্ট, হ্যাঁ, এক্স 0 পুট করবে। তো ও দেখবে এক্সের রেসপেক্টিভ আমার ওয়াইয়ের ভ্যালু কত আসছে, কত আসছে? চলো 0 আসছে, খুব সুন্দর কথা। ওকে, চলো এবার আমি এখানে দেখে নেব এক্স যদি 1 হয়, কেন স্কেলিং আমি 1 করেছি, 1 পুট করে দিচ্ছি, তাহলে ওয়াই কত আসবে বলো? 2। ওকে, খুব ভালো কথা, ওয়াই 2 আসছে। এক্স যদি আমি 2 পুট করি তাহলে ওয়াই কত আসবে? 4। খুব ভালো কথা। আর এক্স যদি আমি 3 পুট করি তাহলে ওয়াই কত আসবে? 6। খুব সুন্দর কথা। তাহলে আমি করসপন্ডিং কিন্তু ভ্যালুস পেয়ে গেছি, x1, y1, x2, y2। তো আমি যদি পুট করি তাহলে আমার কি আসা উচিত? তার আগে আমি স্কেলিং করে নিচ্ছি। হ্যাঁ, এটাকে বলা হয় স্কেলিং করা। দেখবে তোমাদের গ্রাফ পেপার দেখতে এরকম টাইপের হয়। আমি দেখাবো না, এটা গ্রাফ পেপার, ঠিক আছে? যদি আমি এর মধ্যে গ্রাফ প্লট করবো না, নর্মালি বোঝো।
সো আমি স্কেলিং এখানে করে নিই। আচ্ছা বলো এবার ফার্স্ট পয়েন্ট কি আছে? 0,0, 0,0 কোন পয়েন্ট হবে? অরিজিন। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি আছে? 1,2, 1,2 এই পয়েন্ট আসছে। তারপরে 2,4 এই পয়েন্ট আসছে। তারপরে দেওয়া আছে 3,6। ওকে, তাহলে 4টে পয়েন্ট পাচ্ছি এবং 4টে পয়েন্ট দেখো একটা অ্যালাইনমেন্টে আছে। আর অ্যালাইনমেন্টটা বুঝতে গেলে আমরা একটা স্কেল নিয়ে নিই। স্কেল নিয়ে জাস্ট এদেরকে মার্চ করে দিচ্ছি। দেখো একটা স্ট্রেট লাইন পাওয়া গেল। এই যে স্ট্রেট লাইন পেলাম, এর নাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আরও যেতে পারে, আমি ভ্যালুস দিইনি, তো এটার এন্ড কিন্তু হয় না। কেউ কিন্তু ভুল করে এর মাথায় একটা অ্যারো হেড দিয়ে দিবে না। কোনো দিন দেখবে না যে অ্যারো দেওয়া আছে, বুঝতে পেরেছো? এটা অ্যারো লেস হয়, কারণ এর কোনো শেষ হয় না, চলতেই থাকছে, অ্যারো দেওয়ার প্রয়োজন নেই, সবাই জানে এটা। তো যে গ্রাফ আমি প্লট করলাম স্ট্রেট লাইন, এটাই হচ্ছে x = 2x এর গ্রাফ। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই যে গ্রাফ প্লট করলাম, এখানে কিন্তু x চেঞ্জ হয়ে যাওয়ার জন্যই কিন্তু y ভ্যালু এসেছে। তাহলে আমি কি লিখতে পারি? f is a function of x। কি লেখা যাবে তো? না লেখা যাবে না? যাবে, খুব ভালো কথা। এবার আমি এই গ্রাফের মধ্যে না সামান্য ভ্যারিয়েশন করছি, তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। শ্রমিক বলো আমাকে, তুমি কোনোদিনও এই টাইপের ইকুয়েশন দেখেছো? জাস্ট কম্পেয়ার করো বেটা। হ্যাঁ, আমি এখানেই প্লট করছি, আমি একটা এক্সট্রা পেজ নিয়ে নিচ্ছি, এক্সট্রা পেজ একটা। আমি এই পার্টটাকে ইরেজ করে দিচ্ছি, এই পার্টটাকে ইরেজ করে দিচ্ছি, একদম সেম টু সেম, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। আমি y = x 2x যে গ্রাফ মানে ইকুয়েশনটা আছে, এটাকে আমি অন্য একটা ফর্মে নেওয়ার চেষ্টা করছি, সেম গ্রাফে এটাকে ফেলবো। আচ্ছা চলো দেখে নেওয়া যাক। আমি y মানে কে ধরলাম হচ্ছে ফর এক্সাম্পল ডিসপ্লেসমেন্ট। y তো লেন্থ ছিল আগে, আমি y অ্যাক্সিসে এবার ডিসপ্লেসমেন্টকে পুট করব, ডিসপ্লেসমেন্ট d। ঠিক আছে, আর আমি যে x নিয়েছি, এই x মানে আমি পুট করব টাইম = t। আন্ডারস্টুড? আমি সিকোয়েন্সিয়ালি কিন্তু এগোচ্ছি, অসুবিধা হলে বলবো আমায়। তাহলে ইকুয়েশন কেমন হওয়া উচিত? d = 2t। আচ্ছা, d না নিয়ে এটাকে আমি একটা না s নিয়েছি, কারণ দুবার d চলে আসবে, বাজে লাগবে দেখতে। এটাকে আমি s নিলাম, s, এটা s, s = 2t। ডিসপ্লেসমেন্ট = 2 × টাইম। ওকে, এখন আমি গ্রাফ পেয়েছি। গ্রাফে যেহেতু টাইম ইন্ডিপেন্ডেন্ট, এখানে সুন্দর করে লিখব টাইম, তার পাশে একটা সেকেন্ড এর ইউনিট, হ্যাঁ এভাবে থাকবে। আর এখান থেকে আমাকে এগুলো সরিয়ে দিতে হবে, কারণ আমি সেকেন্ড সবার জন্য একটাই দিয়ে দিচ্ছি। 1 2 3 4 স্কেলিং কোনো চেঞ্জ হয়নি। আর ওপরে আমি জাস্ট অ্যাড করে নেব, এদিকে আমি ডি লিখছি, পাশে যদি মিটার দিয়ে দিই কোনো চেঞ্জ না, শুধুমাত্র এখান থেকে এই মিটারগুলো আমাকে সরিয়ে ফেলতে হবে, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কাছে ডিসপ্লেসমেন্ট টাইমের গ্রাফ কিন্তু চলে আসলো। ঠিক আছে, এখন আমার প্রশ্ন খুবই সিম্পল। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট টাইমের গ্রাফ থেকে তুমি কি ভেলোসিটি আনতে পারবা? আচ্ছা, বা ইকুয়েশন থেকে কি ভেলোসিটি আনা যাবে? কোয়েশ্চেন আমার খুব সিম্পল, ডিসপ্লেসমেন্ট s = 2t, ইকুয়েশন থেকে কি ভেলোসিটি আনা যাবে? আনসার হচ্ছে ইয়েস। কিভাবে আনবো? স্লোপ অফ দি গ্রাফ। ঠিক আছে, যদি আমার কনসার্ন হয় ভেলোসিটি নিয়ে আসা, ভেলোসিটি ফ্রম দ্য অ্যাবভ ইকুয়েশন, তাহলে আমরা কি করব? আমরা গ্রাফের স্লোপ বের করব। সো we need to find the slope of the graph।
এখন স্লোপ কি হয়? ট্যান থিটা। ট্যান থিটার জন্য তো ট্রায়াঙ্গেল লাগবে, ট্রায়াঙ্গেল তো কোথাও নাই। কে বলো ট্যান থিটা? তুমি ঠিক বলেছ। ট্যান থিটার জন্য তো একটা ট্রায়াঙ্গেল লাগবে। ট্রায়াঙ্গেল কোথায় পাবো? পাবো এখানে। তুমি যে কোনো দুটো পয়েন্ট চুজ করো। তাহলে আমি এই পয়েন্ট চুজ করলাম আর এই পয়েন্ট চুজ করলাম, এই দুটোকে নিয়ে আমি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করলাম। তুমি এই দুটো পয়েন্ট চুজ নাও করতে পারো, অন্য দুটো করো, তোমার ইচ্ছে। এবার তুমি বললে কি ট্যান থিটা, তাহলে আমার লাগবে থিটা, ধরে নিচ্ছি এইটা থিটা। ঠিক আছে? তাহলে আমার যদি কোয়েশ্চেন করে যে স্যার স্লোপ ইকুয়ালস টু কী হবে অফ দ্য গ্রাফ ইজ ইকুয়ালস টু স্যার ট্যান থিটা হবে। সিম্পল আনসার। এবার ট্যান থিটা মানে কি? হাইট বাই বেস। তাহলে হাইট কত? আমি ধরে নিচ্ছি এ বি হচ্ছে হাইট, আর বেস কত হবে? সি বি হচ্ছে বেস। ঠিক এভরিওয়ান? এবার ভালো করে বোঝো, ভালো করে বোঝো আমি কী বলতে চাইছি। আচ্ছা, কেউ যদি, তোমার কি নাম যেন বলেছিলে? নূর। নূর, আমি কি এই এ বিকে ডেল্টা, এটাকে তো ডি না আমি এস লিখবো বলেছিলাম, ডেল্টা এস লিখতে পারি? এবিকে ডেল্টা এস লিখলাম, কি লেখা যাবে? কেন লেখা যাবে? ডেল্টাকে না, স্মল এখনো আসিনি আমি, কনসেপ্টটাতে আমি পরে যাব, দেরি আছে, আমি সব সিকোয়েন্সিয়ালি আসছি। ডেল্টা কতটা কেন ইউজ করা হয় ফিজিক্সে বা ম্যাথসে? ডেল্টা বোঝানো ইউজ করা হয় ডিফারেন্স নেওয়ার জন্য। ডেল্টা এস, ফর এক্সাম্পল S2 মাইনাস S1, এখানে এখানে ভ্যালু ছিল হচ্ছে S2, আমি অন্য কালার ইউজ করছি, এখানে ভ্যালু ছিল S2, এখানে ভ্যালু ছিল S1, গট ইট? সো আমি যদি S2 মাইনাস S1 করি তাহলে আমরা পাবো হচ্ছে ডেল্টা এস। আন্ডারস্টুড? একই রকমভাবে এটা যদি আমার টাইম T2 হয়, টাইম যদি T1 হয়, সো T2 মাইনাস T1 করলে আমরা কি পাবো? ডেল্টা টি। সো ক্যান উই রাইট CB ইকুয়ালস টু ডেল্টা টি? আমি বুঝতে পারছো? শিওর? তাহলে আমরা স্লোপ পেয়ে গেলাম, ডেল্টা এস বাই ডেল্টা টি। খুবই সহজ। ডেল্টা এস আমি পুট করবো, কত হবে ডেল্টা এস? 6/2, কত হয়? 4 হবে। আর ডেল্টা টি কত হবে? 3 মাইনাস 1, কত হবে? 2 হবে। তাহলে বেসিক্যালি কত আসছে? তাহলে আমার স্লোপ যদি 2 হয় তাহলে ভেলোসিটি কি হবে? 2। সো দ্য ভেলোসিটি ইকুয়ালস টু 2। খুবই সিম্পল আনসার। ঠিক আছে? বাট আমরা যদি ইকুয়েশন দেওয়া থাকা, যদি প্রত্যেকবার আমায় জিজ্ঞাসা করে যে স্যার আমার ভেলোসিটি কি প্রত্যেকবার গ্রাফ ড্র করেই করতে হবে ইকুয়েশন থেকে, তো তোমাদের ওই একটা কোয়েশ্চেন করতে করতেই প্রায় 30 মিনিট চলে যাবে। তো এই প্রসেস যেটা আছে, নর্মালি তার অ্যাকচুয়াল লজিকটা বুঝতে পেরেছি আমি কিভাবে করতে হচ্ছে। বা যদি কোয়েশ্চেন করে তো আমি এইভাবে করব না, তার জন্য আমাকে লিমিটের কনসেপ্ট নিয়ে আসতে হবে, যেটা ও আমাকে বললো যখন টাইম খুবই ছোট হয় তখন লিমিট নিয়ে আসতে হয়। ওকে? তাহলে আমরা এর পাশে আরেকটা পিকচার ড্র করে নিচ্ছি। যদি আমাদের অবজারভেশন খুবই শর্ট টাইমে হয়, এই শর্ট টাইমটাকে বলা হয় ইনফাইনাইটেসিমাল টাইম। ইনফাইনাইটেসিমাল টাইম, ঠিক আছে? এটা বেসিক্যালি কি? খুবই শর্ট টাইম। আর তখন LIM লিমিট নিয়ে আসতে হয়, জানা আছে লিমিট? লিমিট ডেল্টা টি টেন্স টু 0, মানে এত ছোট সময় যে জিরোর সাথে তুমি কম্পেয়ার করতে পারবা। ঠিক আছে? তখন ওই ডেল্টা এস বাই ডেল্টা টি ইট ইজ, ইউ ক্যান রাইট ইট ds dt। এই ds dt আর কিছুই না, ভেলোসিটি। ওকে? তাহলে এইভাবে ডিফারেন্সিয়েশন আসে। এই যে ds dt আমি ড্র করলাম এখানে, ds dt v ইকুয়ালস টু ds dt। আমি কাঁচির কথা বলছিলাম, এটা পেন কাটার জন্য কাঁচি লাগে, কাঁচিটা কি বলছিলাম? অপারেটর। তুমি এখান থেকে না d dt কে আলাদা করে ব্র্যাকেটে s লিখো, তো সেক্ষেত্রে এই d dt itself it is called an operator and it is called differential operator। এটা
কোনো কোয়ান্টিটিকে কাঁচির মতো কাটে, ছোট করে। ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি পেতে গেলে তাকে আরও ফাইন করতে হয়, আরও ছোট করতে হয়। ভেলোসিটি থেকে অ্যাক্সেলারেশন পেতে গেলে তাকে আরও ছোট করতে হবে, তখন আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। বুঝতে পারলে? তাহলে কীভাবে আমরা ফিজিক্সের সাথে কীভাবে রিয়েলিটিকে ম্যাচ করতে পারি, এভাবে তোমাকে বুঝতে হবে। গট ইট? ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশনটাকেই ডেরিভেটিভ বলা হয়, ডেরিভেটিভ অফ এস আর ডিফারেন্সিয়েশন অফ এস, বোথ আর সেম। ডেরিভেটিভ অ্যাডভার্ব, ডিফারেন্সিয়েশন নাউন, আর কিছু না। বুঝতে পেরেছো? চলো একটা তোমরা করো দেখি, শর্ট করে করো। ভি ইকুয়ালস টু 2t³ প্লাস 1/t²। বলো এটার তোমার হচ্ছে গিয়ে অ্যাক্সেলারেশন কত হবে আর টাইম t ইকুয়ালস টু 0-তে? না, টাইম t ইকুয়ালস টু 0 করো না, ফাইন্ড অ্যাক্সেলারেশন অ্যাট টাইম t ইকুয়ালস টু 1 সেকেন্ড। খুবই সিম্পল দিলাম, বলো। ফাইন্ড অ্যাক্সেলারেশন অ্যাট t ইকুয়ালস টু 1 সেকেন্ড। আমি আজকে সময় দিইনি লেখার জন্য তোমাদের, তাই না? আমি দেবো সময়, টাইম দেবো, এটা করে নাও। একটা পার্ট আগে বুঝিয়ে দিই তোমাদেরকে আমি। হ্যাঁ, কারো হয়েছে? তোমার হয়েছে? কত আনসার বেরোলো? 10। বাকিদের 2। কী হলো? হ্যাঁ, ঠিক আছে, টিকটিকি তো প্রাণী, তো ওটাতে কী হবে? কত টিকটিকি কাটবে ইন ফিউচারে? ভয় পেলে হবে? ডাক্তারি পড়ছো, পড়বা, টিকটিকি দেখে ভয় পাচ্ছ? আরে হয়েছে, চায়নাতে টিকটিকি খাওয়া হয়, চায়নাতে। ফাইন অ্যাক্সেলারেশন এট t ইকুয়ালস টু 1 সেকেন্ড। কারো কি হলো? এত সময় লাগছে? অ্যাক্সেলারেশন পেতে গেলে আমি কি করতে হয়? dv/dt, got it? That is equals to operator dt 2t³ plus 1/t²। আন্ডারস্টুড? এবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, যদি কারোর প্রথম অসুবিধা হয় ডিফারেন্সিয়েশন করতে, তাহলে দুটো ভাগে ভাগ করে ডিফারেন্সিয়েশন করো। তাদের জন্য দেখাচ্ছি এটা, যে ddt ব্র্যাকেটে 2t³ প্লাস ddt 1/t²। দেখা যাবে? জাস্ট কমনের মতো আমি আলাদা করে পার্ট করে দিয়েছি। আচ্ছা, এবার 2 তো কনস্ট্যান্ট, মনে রাখবা কনস্ট্যান্ট টার্মে ডিফারেন্সিয়েশন হয় না। যদি একদম সিঙ্গেল থাকে ডিফারেন্সিয়েশন, তাহলে 0 দেবে। কারোর সাথে লেজুর হয়ে থাকে, 0 থাকে, তাহলে বাইরে চলে আসবে। ওকে, তো 2dt³ আছে, ফর্মুলা আমি লিখাবো, তার আগে বলো কত হবে এটা? 3t²। এখানে আসবে 3t²। ওকে, ফর্মুলা কি ইউজ করলাম? ddt x to the power n equals to nx to the power n minus 1। ওকে, চলো। আচ্ছা, এরপরে এটা করে নিয়ে আমরা 1/t² করে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? কে বলবে? এখানে আর কি খেলে? -2 না -3? -3 না -2? -2। ইন্টিগ্রেশনে -3 হবে, ডিফারেন্সিয়েশনে -2। আর অর্ডারে কত আসবে? একবারে করলাম, একটা ঘাত বাড়ে নিচে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কত আসছে? 2 × 3 করলে কত? 6 -2 ইজ ইকুয়ালস টু 4 আনসার। এটা বুঝতে পারলে তো নাকি? আচ্ছা, বুঝতে পারোনি, নো প্রবলেম। 1/t², এটা মানে হচ্ছে ddt t⁻²। -2 বাইরে গেল। হ্যাঁ, তারপরেরটা হচ্ছে এই যে -2, তো এবার t⁻² -1 হবে। টিটা লাগছে না দেখে, -2 -1 হচ্ছে, কারণ দেখো পাওয়ারে সবসময়তে -1 হয়ে যায়। এখানে n হচ্ছে -2 আর -1 করে দিলাম, তাহলে -3 হয়ে যাচ্ছে। এবার -3 মানে আমরা কি জানি? ওটাই লিখেছি আমি এক চান্সে। তো সেক্ষেত্রে আমার আনসার আছে 4। তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে 4। প্রত্যেকে বুঝতে পেরেছ? এটা হচ্ছে কি বিষয়। হ্যাঁ, তো এবার
ভেলোসিটি থেকে অ্যাক্সেলারেশন আসতে পারে, অথবা যদি ডিসপ্লেসমেন্ট থেকে জিজ্ঞাসা করে অ্যাক্সেলারেশন তুই কী করে করবা, আমাকে 2 বার করতে হবে, ওটাকে ডাবল ডিফারেন্সিয়েশন বলা হয়। জাস্ট ফর নলেজ দেখিয়ে দিচ্ছি আমি একটু। সবাই লিখেছো কি এটা? সবাই হয়ে গেছে? হ্যাঁ, কোনটা? ও না, ওটা ডিসপ্লেসমেন্ট হবে না, ভেলোসিটি, ভি ফর ভেলোসিটি। আচ্ছা, ওকে, নো প্রবলেম। আচ্ছা চলো চলে আসি। এস ইকুয়ালস টু এগেন সেম ইকুয়েশন, 2 টু দি পাওয়ার 5 প্লাস টি টু দি পাওয়ার 2 ফর এক্সাম্পল, এটা কিছু এটা ধরে নিচ্ছি, ইকুয়েশন দেওয়া আছে। হ্যাঁ, আর এখানে আমি একটা করলাম হচ্ছে 2t। ক্লিয়ার? জাস্ট ফর নলেজ একটা নর্মাল ইকুয়েশন দিচ্ছি, পাওয়ার আমার ইচ্ছা মতো দিয়েছি। বলো অ্যাক্সেলারেশন কত? t ইকুয়ালস টু 1 সেকেন্ড। অ্যাক্সেলারেশন কি হবে? t ইকুয়ালস টু 1 সেকেন্ড। ফাইন্ড অ্যাক্সেলারেশন অ্যাট t ইকুয়ালস টু 1 সেকেন্ড। হ্যাঁ, 42। খুব ভালো কথা। তাহলে আমরা ds dt করলাম, তো পেলাম v। এটা আমি এক চান্সে করবো? সামিক দেখো। হ্যাঁ, কি এটা কি বুঝতে পারছো? শিওর? বলো তো ফার্স্ট টার্ম তাহলে কি আসবে এক চান্সে, বলো। 10 টি, বাহ তুমি ঠিক বলেছো। 10t4 প্লাস তারপর এটা বলো 2t, তারপর এটা 2। বাড়ি থেকে ডিফারেন্সিয়েশন করবো, নাহলে পরের দিন কিন্তু মাল লাগাবো। ঠিক আছে, এবার নেক্সট a ইকুয়ালস টু হবে ডিভি ডিটি। আচ্ছা, ডিভি ডিটি করার আগে এটা আমার মেন লক্ষ্য ছিল না তোমাদের করতে বলা, মেন লক্ষ্য ছিল অন্য জিনিস দেখানো। কি জিনিস দেখাবো? এখানে ডি ডিটি বসছে, আর ভি মানে অলরেডি আমরা ডিএসডিটি পেয়েছি। ঠিক আছে, চলো এরপরে আমরা এখানে পাবো হচ্ছে ডি ডিটি, আর ডিএসডিটি মানে 10 টি টু দি পাওয়ার 4 প্লাস 2t প্লাস 2, দ্যাট ইজ ইকুয়ালস টু 40 টি কিউ প্লাস 2। বুঝতে পারলে? এই যে লাস্টের যে 2টা আমরা এখানে দেখেছি, এই লাস্টের 2টা আমাদের কোনো কাজের না, এটা অকাজের। কারণ এটার কি ফর্মুলা আছে শ্যামা? ফর্মুলা হচ্ছে ডি ডি টি একটা কনস্ট্যান্ট টার্মে ডিফারেন্সিয়েশন অলওয়েজ 0 হয়। যদি ও একাই থাকে ওকে কেটে তুমি 0 বানিয়ে দাও, আর যদি কারোর সাথে থেকে থাকে ওকে তুমি বাইরে নিয়ে চলে যাও, ওর কোনো ও গায়ে হাতে দেবা না, তখন মোস্ট পাওয়ারফুল তখন ওয়েপেন ওর কাছে আছে। আর 2t থাকলে তো এটা তো টি ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ, এটা আমাদের কাছে পড়ে থাকছে। তো সেক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে 40 প্লাস 2 42। তোমার হ্যাঁ 44, ঠিক আছে কিনা আনসারটা আমার? চলো, এটা আমি এখানে কি তোমাকে বোঝাতে চেয়েছি? এখানে বোঝাতে চেয়েছি যে এই যে এইটা আমরা পেলাম, আর এখানে আমি আরেকটা তোমাকে ইকুয়েশন দেখাচ্ছি, d2s dt2। ওকে, এই নাম আছে একটা করে, কি নাম? ডিএস ডিটিকে বলা হয় ফার্স্ট, কি বলা হয়? কি বলো বলো, কি বলছিলে বলো? ভেলোসিটি, তো অফকোর্স ভেলোসিটি। মানে অর্ডিনারি বলতে গেলে আমরা কি ভাববো? ইট ইজ কল, তোমরা র্যাঙ্ক পড়েছো, র্যাঙ্ক অফ ডিফারেন্সিয়েশন, অর্ডার অফ ডিফারেন্সিয়েশন, পুরো পড়েনি? ম্যাথসে তোমার ছিল তো, এটা থাকার তো কথা। র্যাঙ্ক, অর্ডার, এটাকে বলা হয়। তোমরা ম্যাথস পড়েছো, আমি কবে ম্যাথস পড়েছি, আমি কী করে মনে রাখবো? তোমরা বলবো আমাকে, স্যার। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? আর এটাকে আমরা কি বলবো? সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। থার্ড অর্ডারও হয়, টু দি পাওয়ার 3 চলে যায় মাথাতে। কেন করছে এটা? তার পিছনে রিজন কি আছে? হ্যাঁ, তো তার এটা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার বোঝানোর জন্য, বা শেখার পরেই আমাদের নেক্সট যেটা স্টেপ সেটা হচ্ছে যে ধরো মানে কেন করছি তার পিছনে রিজন কি। ধরো রমিত, তুমি ভাবো, তুমি তো বেশ একটা মানে মানে কি বলবো, যে ফিকেল মাইন্ডেড বয় একটা। হ্যাঁ, ফিকেল মাইন্ডেড মানে হচ্ছে কি, যে তুমি কি করো কি কিছু বুঝতে পারো না। হ্যাঁ, ধরো তুমি মাঠে দৌড়চ্ছ, ফর এক্সাম্পল এটা হচ্ছে রমিত, ও মাঠে দৌড়চ্ছে। ধরো
হ্যাঁ, হি ইজ রানিং, যদি রান করে তাহলে একটা পা উপরে থাকবে, একটা পা নিচে থাকবে, আর এখান থেকে এই হাতটা এইভাবে হবে। আপ ঠিক আছে, ঠিক আছে রামি, তুমি দৌড়চ্ছ মাঠে। হ্যাঁ, এবার যেহেতু তুমি ঠিক বুঝতে পারো না তুমি কী করবা, তুমি জিতবা না তুমি হারবা না মাঝখানে থাকবা। হ্যাঁ, তুমি যখন জার্নি স্টার্ট করলে তখন তোমার ভেলোসিটি ছিল 0, এটা তোমার ইনিশিয়াল ভেলোসিটি। এবার মাঝপথে যাওয়ার সময় হ্যাঁ তোমার ভেলোসিটি আমি ধরলাম যে ম্যাক্সিমাম হয়ে গেছে, এখানে রমিতের ভেলোসিটি হয়ে গেছে ম্যাক্সিমাম, এর থেকে বেশি রমিতের ভেলোসিটি হওয়া পসিবল না। আবার কোনো সময় রমিতের ভেলোসিটি তো কমতেও পারে, একদম যেটা তোমার বর্ডার যেখানে গিয়ে এন্ড হবে বর্ডার লাইন, সেখানে গিয়ে আমাদের ভেলোসিটি দেখা গেল যে ভি তোমার মানে মিডিয়াম হচ্ছে, এখানে মিডিয়াম হচ্ছে, মিনিমামও হওয়া পসিবল আছে, আমি মিনিমামটা পরের দিকে ডিসকাস করছি। প্রথমে 0, তারপরে ভি ম্যাক্সিমাম, তারপরে মিডিয়াম। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি রমিত টাইমের রেসপেক্টিভ 2t³ প্লাস t² এটা ইকুয়েশন ফলো করে দৌড়াই, মানে দেখো দৌড়াতে কিন্তু ফিজিক্স আছে, ঠিক আছে, দৌড়াতেও ফিজিক্স আমরা শিখছি এখানে, তাহলে কখন রমিতের কোন টাইমে রমিতের স্পিড ম্যাক্সিমাম হবে? কেমন বাজে কোয়েশ্চেন, ইকুয়েশন দিলেন স্যার, আমি কি করে বলবো কোন টাইমে আমার স্পিড ম্যাক্সিমাম হবে? বলো, কে বলতে পারবে এটা? ইকুয়েশন দেওয়া আছে, রমিত দৌড়ানোর সময় ইকুয়েশনটাকে ফলো করছে, আর আমি দেখতে পেলাম বাইরে থেকে অ্যাজ অ্যান অবজারভার যে রমিতের ভেলোসিটি কোনো এক সময় ম্যাক্সিমাম আছে। সে আমি জানতে চাইছি যে কোন সময় ম্যাক্সিমাম হবে, কত সেকেন্ডে ম্যাক্সিমাম হবে। তাহলে যখন জার্নি শুরু করেছিল তখন তার টাইম ছিল 0 সেকেন্ড। বলো, হ্যাঁ, তো মাঝখানে কত সেকেন্ড? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 100 সেকেন্ড, কখন সেই টাইমে ম্যাক্সিমাম ভেলোসিটি আসবে? আর কে বলতে পারবে? শামা বলো, পড়েছো তোমরা? সবাই পড়েছো, ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্ট পড়েছো, ওটাই পড়াচ্ছি। ডিফারেন্সিয়েশন পড়তে হয় ওই ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য, প্রচুর প্রশ্ন পরীক্ষায় থাকে, ইভেন এবার না গতবার ছিল। সংকেত বলো, বসেছো তুমি? আসো চুপচাপ বসো, বলো। আরে বল রমিত, বসে কেন আছিস? তোকে নিয়ে কথা হচ্ছে এখানে। আচ্ছা, তো এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশন। আমি কিন্তু একদম অর্ডিনারি কোয়েশ্চেন দিয়েছি, আমার মাথায় কিন্তু ডেডিকেটেড কোয়েশ্চেন নাই, জাস্ট ফর ইনফরমেশন দিয়ে দিয়েছি আমি একটা কিছু। তো এই অরবিটারি ইকুয়েশনের রেসপেক্টে আমি রমিতের টাইম বের করবো, কোথায় তার ম্যাক্সিমাম ভেলোসিটি আসবে। তোমার বেরিয়েছে? আচ্ছা, ট্রাই করো, আমি ততক্ষণ আমি এখানে দেখাচ্ছি। তো যে কোনো ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্টকে ফুলফিল করার জন্য আমাদের কি করা উচিত? ফার্স্টে আনিশা বলো, ডিফারেন্সিয়েশন করা উচিত, ঠিক আছে? টু গেট ম্যাক্সিমা or minima, to get maxima or minima we need to show dy, না এখানে তো dy dt তো হবে না, এখানে y এর রেসপেক্টে কি আছে? v আছে, x এর রেসপেক্টে কি আছে? t আছে, তাহলে dx dt এটাকে 0 করতে হবে, এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন। ম্যাক্সিমা অথবা মিনিমা পেতে গেলে আমাকে, ঠিক আছে, আমাকে dx dt ইকুয়ালস টু 0 করতেই হবে। ক্লিয়ার সবাই? সেটা বের করে নাও, কত আসছে দেখো। এখানে dx কেন লিখলাম? dv হবে, dv। সো d dt, v এর ইকুয়েশন 2t³ প্লাস t² ইকুয়ালস টু 0। বলো তো টাইমের ভ্যালু কত আসছে এখানে? টাইম কত আসছে? হ্যাঁ, 6। এখানে আসবে 6t² প্লাস 2t ইকুয়ালস টু 0। তো t ইকুয়ালস টু কি আসবে? হ্যাঁ, t ইকুয়ালস টু 8 আসছে। 6
2t ইকুয়ালস টু মাইনাস 6t স্কোয়ার। তো না না, এখানে তো 6টাকে রাখতে হবে। এখানে আমরা করি 6t স্কোয়ার ইকুয়ালস টু, আর ঠিক আছে, দুপাশ থেকে আমি টি কেটে দিলাম, তাহলে 3t ইকুয়ালস টু মাইনাস 1 পড়ে থাকছে। সো টি ইকুয়ালস টু হচ্ছে -1/3। টি ইকুয়ালস টু -1/3, হ্যাঁ, -1/3 টি পেলাম। এবার আমাকে ম্যাক্সিমাম মিনিমা করতে গেলে স্পেসিফিক করতে হবে, রুলস আছে। কি রুলস আছে দেখো। টু গেট ম্যাক্সিমা, এটা আমাদের ডিমান্ড। ম্যাক্সিমাম পেতে গেলে ডাবল ডিফারেন্সিয়েশন dv dt2 d2v dt2, হ্যাঁ, এটাকে তোমার হতে হবে হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু, তবে ম্যাক্সিমা পাওয়া যাবে। আর যদি টু গেট মিনিমা হয়, তাহলে ফর্মুলা হচ্ছে d2v বাই dt2 ইকুয়ালস টু আসতে হবে পজিটিভ ভ্যালু। এটা শর্ত, ক্লিয়ার? এবার আমি ডিফারেন্সিয়েশন করব, হ্যাঁ, তার জন্য আমি একটা আলাদা পেজ তোমাদের নিয়ে নিচ্ছি। চলো এবার এই পার্টটাকে আমি ছুটিয়ে দিচ্ছি। আচ্ছা 1/3 এসছে, হ্যাঁ, মাইনাস। তো আমরা এইটা চেষ্টা করছি, আমরা ম্যাক্সিমাম পাওয়ার শর্ত তো d2v বাই dt2 করে নিচ্ছি, হ্যাঁ। তাহলে ddt অলরেডি কিন্তু dv dt আমরা পেয়ে গেছি। কত পেয়েছি রে বাবু? হ্যাঁ, এটা বলবা, এটা ইকুয়েশন, dv dt করে এইটা ইকুয়েশন পেয়েছি, ঠিক আছে। 6t স্কোয়ার প্লাস 2t পেয়েছি। জিরো লিখবা না, এইটুকু দেখো না, dv dt করে আমার জিরো তো ডান সাইডে আছে, আমি জিরো কেন নেব? আমি নেব হচ্ছে 6t স্কোয়ার প্লাস 2t। আমি বুঝতে পারছো তো? শিওর? কিন্তু না বুঝেও হ্যাঁ বলবো আমাকে। দাঁড়া, তো ব্যবস্থা করছি আমি। 6t স্কোয়ার প্লাস 2t, এটা ভি, এটা পেয়েছি আমরা dv dt করে। ওকে, তাহলে বুঝতে পারলে না? হ্যাঁ, পারলে না বুঝতে? ও বুঝেছো? বড় ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? এক চান্সে 12t প্লাস 2, এটা কি হতে হবে? এবার টি এর জায়গাতে আমি পুট করবো কি -1/3। সো পুটিং t ইকুয়ালস টু -1/3, -1/3, তাহলে কি আসবে? d2v dt2 ইকুয়ালস টু 12 ইন্টু -1/3 প্লাস 2। গট ইট? তাহলে কি আসছে এখানে? -4 প্লাস 2, দ্যাট ইজ -2। তাহলে এই -2 কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে ইট ইজ এ নেগেটিভ ভ্যালু। হ্যাঁ, ইট ইজ আ নেগেটিভ ভ্যালু। আর নেগেটিভ ভ্যালু হয় তাহলে কোনটা হবে রে বাবু? তাহলে ম্যাক্সিমাটা হচ্ছে। তাহলে কত সেকেন্ডে রমিতের স্পিড সব থেকে ম্যাক্সিমাম হবে? 1/3 সেকেন্ডে। মানে প্রথমের দিকেই ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, তারপরে আর কোনো আর ম্যাক্সিমার গল্প নেই। না না, মাইনাস স্পিড না, তোমার স্পিড যাই থাকুক না কেন, তোমার প্রথমেই ওই 1/3 সেকেন্ড মানে 0.33 সেকেন্ড, তখনই তোমার স্পিড ইয়ে হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে, ঠিক আছে? আর তারপর তোমার আর ম্যাক্সিমাম হবে না। ক্লিয়ার? তো রমিতের স্পিড আসছে t ইকুয়ালস টু 1/3 সেকেন্ড, তখনই ম্যাক্সিমাম, আদারওয়াইজ ম্যাক্সিমাম নেই আর। প্রত্যেকে বুঝতে পেরেছো? এখন প্রশ্ন আসতে পারে, স্যার আপনি তো এখানে টাইম -1/3 পেয়েছেন, তাহলে কি আমরা টাইম কি মাইনাসে নেব? মাইনাসে নেব না, তাহলে কি অ্যান্সার হবে এটার? দেখো ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি, ভালো করে বোঝো। কিন্তু দেখো এখানেই কিন্তু একটা স্মার্ট ছেলে আর নর্মাল স্টুডেন্টের মধ্যে পার্থক্য আছে।
হ্যাঁ, আমি কিন্তু আরবিট্রারি কোয়েশ্চেন দিচ্ছি একটা, আমার মাথায় কোনো কোয়েশ্চেন আগে থেকে নেই। তো আমি যখন এটা নিউমেরিক্যাল সলভ করে যখন আমি ম্যাক্সিমা মিনিমা কনসেপ্ট পেলাম, আমি কিন্তু ম্যাক্সিমা পেয়ে গেছি। কোথায় ম্যাক্সিমা পেয়েছি? t=-1/3 সেকেন্ডে। তো বেসিক্যালি আনসার কী করবা? অপশান দেওয়া থাকবে -1/3, তো তুমি চুজ করে নেবা একটা অপশান, ব্যাস সেই চুজ করলে -1 খেয়ে গেলাম, কারণ টাইম মাইনাসে হয় না। তাহলে মাইনাসে এক্সিস্ট করতেই পারে টাইম, তখন কী হবে? ডাজ নট এক্সিস্ট, এক্সিস্টই করে না ম্যাক্সিমাম পজিশন, হবেই না। টাইম কোনো দিনও মাইনাসে আসতে পারে না। তাহলে কী করে আমি নেব টাইম -1/3-তে? মানে তোমাকে অপশানে দেবে, কিন্তু অপশানে এরকম দেওয়া থাকবে, ধরো ডি অপশানে দেওয়া, সি অপশানে দেওয়া আছে হচ্ছে -1/3 সেকেন্ড। হ্যাঁ, লেখা আছে নান অফ দি অ্যাবভ, নান অফ দি অ্যাবভ। মানে কোনটা চুজ করবা? খুব ক্লোজ, কিন্তু অপশান দুটো খুবই ক্লোজ। কোনটা চুজ করবে? নান অফ দি অ্যাবভ আছে, বাট দিইনি আমি ওটা, ঠিক আছে। হ্যাঁ, যদি খুবই কঠিন কোয়েশ্চেন করে তবে এটা হয়, এটা যেই কোয়েশ্চেন যদিও, এটা হবে হচ্ছে 1/3, আর এখানে হবে হচ্ছে A3। সবগুলো 3 দিয়ে দিচ্ছে, নান অফ দি অ্যাবভ দিচ্ছে। কোনটা করবা? নান অফ দি অ্যাবভ। টাইম মাইনাসে আসতেই পারে না, মানে ম্যাক্সিমাম এক্সিস্টই করবে না। বুঝতে পেরেছো? কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড এরকম হবে। আর সেক্ষেত্রে আমি দেখতেই পাচ্ছি যে ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্ট কি। যদি অন্য কিছু দেওয়া থাকতো, এক্স দেওয়া থাকতো, ওয়াই দেওয়া থাকতো, তাহলে কিন্তু মানে হতো অ্যাকচুয়ালি, আনসার মাইনাসে আসতে গেলেও হয়ে যেত। বুঝতে পেরেছো? তো ডিফারেন্সিয়েশন মানে কিন্তু আমরা স্লোপ নিচ্ছি। ওকে, শেষ করিনি, এখনও শেষ হয়নি, আরেকটু বাকি আছে, ঠিক আছে। সেটা হচ্ছে কি যে আমরা যে গ্রাফ প্লট করেছি, সেই গ্রাফটা কিন্তু একদম বেসিক গ্রাফ, এটা আমাদের স্ট্রেট লাইন ড্র করে দিয়েছি। ওকে, তো এই স্ট্রেট লাইন ড্র করলে কিন্তু আমাদের হবে না, মানে এই স্ট্রেট লাইন দিয়ে কোয়েশ্চেন খুব কম থাকে না বলবো না, বাট আছে। কেমন টাইপের প্রশ্ন থাকে? এই ইকুয়েশনকে যদি আমি মাথায় একটা স্কোয়ার চাপিয়ে দিই, তাহলে কেমন টাইপের ইকুয়েশন হয় একবার দেখে নিই। আমি গ্রাফ প্লট করছি, y=2x²। ওকে, এটা কেমন গ্রাফ? কার গ্রাফ? পড়েছো? খুব ফেমাস, প্রজেক্টাইল মোশন ইউজ করা হয়। বলো, আর কথা বলবো, কার গ্রাফ হয়? কোন পিকচারের গ্রাফ এটা, মানে ইকুয়েশন এটা? কোন গ্রাফের ইকুয়েশন এটা? প্যারাবোলা। পড়োনি তোমরা? y=4ax², নাকি না? y²=4ax ছিল, কি ছিল? এটাই ছিল কি? y=4ax² না y²=4ax? y²=4ax ছিল, তাই তো বলছি। তাহলে এটা প্যারাবোলা বলা ঠিক হবে না, ঠিক আছে। y=2x², তখন প্যারাবোলা ইকুয়েশন ছিল y²=4ax, নট y=4x²। বুঝতে পেরেছ? হ্যাঁ, এটা প্যারাবোলাই হচ্ছে, হ্যাঁ। কিন্তু তুমি যদি এটাকে এইভাবে লেখো, y/2 = x², কি কোনো অসুবিধা হবে? এখানে y আর এই হাফটাকে তুমি আলাদা করো, = x², তারপর তুমি ঘুরিয়ে লেখো হচ্ছে x² = ½ দিয়ে কম্পেয়ার করো হচ্ছে x² = 4ay সাথে। ব্যাপারটা একই দাঁড়াচ্ছে। এটা মানে কি বললাম তাহলে? মানে কেন এরকম করালাম আমি? কারণ প্যারাবোলা পাচ্ছি, এই প্যারাবোলা দুটো মোড হয়, একটা হয় y অ্যাক্সিসের বরাবর উপরের দিকে উঠছে, আর একটা হয় x বরাবর থাকছে। এটা কি বরাবর হবে, x না y? y বরাবর আসবে, ঠিক আছে। এটা আসবে এই টাইপের, ঠিক আছে। এটা বলা হয় প্যারাবোলা প্রিন্সিপাল অ্যাক্সিস বাই, ঠিক আছে। এটা হচ্ছে y এর সাথে সমান্তরাল হয়ে তৈরি হবে এটা,
বুঝতে পেরেছো? কারণ তুমি দেখো না, তুমি যদি এখানে x=1 করো তাহলে y কত হয়ে যাচ্ছে 2, তুমি x=2 করো তাহলে y কত হয়ে যাচ্ছে 8। তাহলে x এর সামান্য পরিবর্তনে y এর একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আমার y অ্যাক্সিস বরাবর আমি মানে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস পাবো। এই টাইপের কোয়েশ্চেনগুলো পরীক্ষাতে খুব থাকে। এখানে আমাকে স্লোপ বের করতে বলে, ঠিক আছে? এখানে যদি স্লোপ বের করতে হয় তাহলে আমাকে কিছু পয়েন্ট চুজ করতে হয় এখানে, বুঝেছ? আর এই পয়েন্টের একটা ট্যানজেন্ট আমাকে ড্র করে দিতে হয়, এইভাবে ট্যানজেন্ট থাকে। ট্যানজেন্টকে বাংলায় কি বলি আমরা? স্পর্শক, ট্যানজেন্ট। সেই ট্যানজেন্ট থেকে আমাকে লাইন ড্র করতে হয় আর ট্রায়াঙ্গেল ফর্ম করতে হয়, বুঝতে পেরেছ? আর এখানে একটা অ্যাঙ্গেল লিখবো, তার নাম θ1, এখানে লিখবো একটা অ্যাঙ্গেল θ2। এখন কোয়েশ্চেন আসবে যে স্যার tan θ1টা বড় হবে নাকি tan θ2 বড় হবে? বড় মানে ভ্যালু বেশি হবে, কোনটার ভ্যালু বেশি? এই tan θ2। উপরে এটা দেখেও বুঝতে পারছো না নাকি? tan θ2, তাহলে এটা হচ্ছে বিগার। tan θ2 is more than tan θ1, আর এই tan θ বেসিক্যালি স্লোপকে রিপ্রেজেন্ট করে। স্লোপ অফ 2, স্লোপ অফ 1 ইজ মোর দ্যান। স্লোপ বেসিক্যালি কি রিপ্রেজেন্ট করে? স্লোপ কি রিপ্রেজেন্ট করে? ধরো কোয়ান্টিটিস দেওয়া আছে, ওই ডিসপ্লেসমেন্ট টাইম থেকে ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে। তো যদি এইটা আমার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ হয়, তাহলে এই গ্রাফটাকে আমরা কি বলবো? ইনক্রিজিং ভেলোসিটি গ্রাফ, কারণ স্লোপটা বাড়ছে আস্তে আস্তে। তো ডিফারেন্সিয়েশন কিন্তু এই কাজেও, এই পারপাসেও আমরা ইউজ করে থাকি, বুঝতে পেরেছ? মেন হচ্ছে কি স্লোপ বের করা, কারণ আমাদের ফিজিক্সের 3টে ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে গিয়ে তোমার থিওরিটিক্যাল ব্রাঞ্চ, যেখানে আমরা ক্যালকুলেশন করব, ইকুয়েশন পুট করবো, যেমন 3টে ইকুয়েশন পড়েছিল, 4টে ইকুয়েশন, s=ct + ½ প্লাস সব ইকুয়েশনগুলো, ওই পার্টটাকে বলা থিওরিটিক্যাল ফিজিক্স। হ্যাঁ, আরেকটা পার্ট হচ্ছে কি তোমার ওটা কী বলা হয়, থিওরিটিক্যাল ফিজিক্স, প্র্যাকটিক্যাল ফিজিক্স, ঠিক আছে? প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল, আরেকটা হবে হচ্ছে তোমার গ্রাফিক্যাল। থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল, গ্রাফিক্যাল। প্র্যাকটিক্যালে আমরা অনেক ভ্যালু বের করতে পারি। গ্রাফিক্যাল যেখানে থিওরি আর ক্যালকুলেশন করতে পারছে না, যেখানে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট বাদ, সেখানে বড় লার্জ স্কেলকে বোঝানোর জন্য আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের ইউজ করে থাকি। আর এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমাদের মাস্টার্সে অনেক করতে হয়েছে। আর এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের প্রোগ্রামিংও আমরা করেছি ছোটোবেলা, মানে মাস্টার্সে কম্পিউটারে টাইপ করে গ্রাফ নিয়ে আসতাম। ইভেন গ্রাফ তোমরাও আনতে পারবা, খুব ইজি প্রসেস আছে। যদি কোনো দিন কোথাও গ্রাফ প্লট করতে ভুলে যাও, বলো ফর এক্সাম্পল তোমার এই গ্রাফটা কী হবে, এক সেন্সে বলো, y = 2 কিউব বাই 1/t² গ্রাফ কী হবে বলো, কেমন দেখতে হবে? হ্যাঁ, আই ডোন্ট নো, অ্যাকচুয়ালি ইভেন আই ডোন্ট নো কী হবে, তোমার করে দেখতে হবে। কিন্তু এই গ্রাফটা তোমরা মানে ধরো পুট করলে, এবার চেক করবে তোমার গ্রাফ ঠিক আছে না ভুল আছে। তার জন্য একটা ওই সফটওয়্যার আছে যেখানে এটা পুট করতে গেলেই তুমি অটোমেটিক গ্রাফ পেয়ে যাবে কেমন দেখতে হয়, ওটাকে বলা হয় ইমুলেটার। তো বেসিক্যালি এই অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করতাম মাস্টার্সে, এবং গ্রাফগুলোকে দেখতাম যে ঠিক আসছে না ভুল আসছে। তোমরাও করবা ওটা, তোমরা ইউজ করো, তোমরা শিখিয়ে দেবো আমি আলাদা করে। যদি এনিহাও গ্রাফ তোমাদের ডাউট হয় যে ঠিক আছে না ভুল আছে, তোমরা একবার নিজে ক্রস চেক করতে পারবে, ভালো হবে, খুব হেল্পফুল হবে ওটা। ওকে, আজকের ক্লাস আমরা এখানেই ক্লোজ করছি। থ্যাংক ইউ।